আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মহাবিশ্বের বয়স কত, এখন হয়তো অনেকেই এক বাক্যে বলে দিবেন 1380 কোটি বছর। কিন্তু একটা সময় ছিল যখন মানুষ এই তথ্য জানতো না এবং তৎকালীন বিজ্ঞানীদের এই প্রশ্নটি মাথা কুরে কুরে খেয়েছে। আজকের ভিডিওতে মহাবিশ্বের বয়স কিভাবে বিজ্ঞানীরা নির্ধারণ করলেন এবং এ মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি বা কী হবে সেসব বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওর প্রথম অংশে আমি মহাবিশ্বের বয়স নির্ধারণ কিভাবে করলেন সে তথ্য আপনাদেরকে জানাবো এবং দ্বিতীয় অংশে আমি আপনাদেরকে মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। বয়স নির্ধারণ মূলত বিজ্ঞানীরা দুটি পদ্ধতির সাহায্য নিয়ে করেছেন। প্রথম পদ্ধতি সম্প্রসারণ থিওরির উপর নির্ভর করে এবং দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে ওল্ডেস্ট তারা পর্যবেক্ষণের মাধ্যমে। সভ্যতার শুরু থেকেই মহাবিশ্বের বয়স নিয়ে আগ্রহের কোনো কমতি ছিল না, তো বিজ্ঞানীরা কোনো আগামাথাই খুঁজে পাচ্ছিলেন না কিভাবে তারা শুরু করবেন এই মহাবিশ্বের বয়সের হিসাব। পৃথিবীর কোনো বস্তু যেমন কার্বন ডেটিং পদ্ধতির সাহায্য নিয়ে বয়স বের করা যায়, মহাবিশ্বের কোনো বস্তু তো সেভাবে পরীক্ষা করার কোনো উপায় নেই, কেননা সব থেকে কাছের যে নক্ষত্রটি আছে সেটিও আমাদের থেকে 4 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। তো কার্বন ডেটিং পদ্ধতি সম্ভব নয় বলেই আমরা কেবল অবজারভেশন ও গাণিতিক ইকুয়েশনের মাধ্যমে এই মহাবিশ্বের বয়স নির্ধারণ করার প্রক্রিয়া চলমান রাখতে পারি। 1600 সালে হ্যান্স লিপার্সে কর্তৃক টেলিস্কোপ আবিষ্কৃত হলে এ প্রশ্নের উত্তর খোঁজার নতুন যুগের সূচনা হয়। গ্যালিলিওই সর্বপ্রথম ব্যক্তি যে কিনা পৃথিবীর বাইরে কোনো বস্তু টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করেছিলেন। গ্যালিলিও কর্তৃক টেলিস্কোপের ব্যাপক উন্নতি সাধন হয়েছিল, যার ধারাবাহিকতায় আজকে আমরা মহাকাশে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রেরণ করেছি। মূলত 1600 সালে ওই টেলিস্কোপ আবিষ্কারই ছিল মহাবিশ্বের বয়স নির্ধারণের প্রথম ধাপ। তো এরপরে শত শত বছর কেটে গেলেও জ্যোতির্বিদ্যার অনেক উন্নতি সাধিত হয়েছে, কিন্তু মহাবিশ্বের বয়স কত এ প্রশ্নের উত্তর তখনও মিলছিল না। এরপরে 1900 শতকের দিকে আগমন ঘটে এডুইন হাবলের। আমেরিকান এ জ্যোতির্বিজ্ঞানের নাম অনুসারেই হাবেল টেলিস্কোপের নামকরণ করা হয়েছে। 1920 সালে হাবেল তার 100 ইঞ্চি রিফ্র্যাক্টিভ টেলিস্কোপ দিয়ে বহুদিন ধরে দূরবর্তী গ্যাস ক্লাউড পর্যবেক্ষণ করছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে দূরবর্তী গ্যাস ক্লাউডগুলো ক্রমান্বয়ে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এরপর তিনি অনুধাবন করেছিলেন যে দূরবর্তী গ্যাস ক্লাউডগুলো আমাদের গ্যালাক্সির মতোই আরও অনেকগুলো গ্যালাক্সি। এর পূর্বে আমেরিকান মহিলা জ্যোতির্বিদ হেনরিতে দেখান যে আমাদের মহাবিশ্বে এমন অনেক ধরনের তারা আছে যার অ্যাপারেন্ট লুমিনোসিটি সময়ের সাথে তুলনামূলকভাবে বাড়ে ও কমে। তিনি এই তারার নাম দিয়েছিলেন সিফিড ভেরিয়েবল স্টার। বিজ্ঞানী হাবল এই তারার ব্রাইটনেসের পার্থক্য লক্ষ্য করে সেখান থেকে ব্রাইটনেস ও দূরত্বের রিলেশন থেকে তারার দূরত্ব বের করে ফেলেছিলেন। বহি গ্যালাক্সির এসব সিফিড তারা পর্যবেক্ষণ করে 1929 সালে হাবল এ সিদ্ধান্ত উপনীত হয় যে পৃথিবী থেকে সকল গ্যালাক্সি একটি ক্রমবর্ধমান হারে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, যা দূরত্ব বাড়ার সাথে সমানুপাতিক হারে বেড়ে চলছে। তার এ থিওরিটি ছিল বিগ ব্যাং প্রতিষ্ঠার মূল ভিত্তি। এই তথ্য ব্যবহার করে হাবেল তার বিখ্যাত হাবেল ধ্রুবক বের করেছিলেন, যা ঘন্টা প্রতি 3,42,000 কিলোমিটার প্রতি মিলিয়ন লাইট ইয়ারের জন্য নির্দিষ্ট হয়। অর্থাৎ প্রতি মিলিয়ন লাইট ইয়ার দূরত্ব বাড়ার ফলে কোনো গ্যালাক্সি অপর গ্যালাক্সি থেকে 3,42,000 কিলোমিটার বেশি গতিতে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, যা বর্তমানে গৃহীত হাবেল ধ্রুবকের প্রায় 10 গুণ বেশি ছিল। বস্তুত ম্যাটারের ঘনত্বের উপর নির্ভর করে হাবেল ধ্রুবকের মান পরিবর্তন হয়। পরবর্তী গবেষণায় এই হাবেল ধ্রুবকের মান প্রতি মেগাপারসেকে 73.4 কিলোমিটার পার সেকেন্ড পার মেগাপারসেকে গৃহীত হয়। এরপরে 2018 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি কর্তৃক কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড পর্যবেক্ষণ করে এই হাবেল ধ্রুবকের মান 67.4 কিলোমিটার পার সেকেন্ড পার মেগাপারসেকে নির্ধারিত হয়েছে। দেখা যাচ্ছে এক এক পর্যবেক্ষণে এই হাবেল ধ্রুবকের মান এক একভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মহাবিশ্বের সম্প্রসারণ পরিবর্তনশীল। এখন প্রশ্ন হচ্ছে, মহাবিশ্বের সম্প্রসারণ যদি পরিবর্তনশীল হয়, এক্ষেত্রে মহাবিশ্বের বয়স কিভাবে নির্ধারণ করা সম্ভব? কেননা আপাতিত রশ্মি পিছনের দিকে টানলে যেভাবে একটা মূলবিন্দু পাওয়া যায়, সেভাবে যদি আপনি এক্ষেত্রে সময়কে পিছিয়ে নিয়ে আপনি যদি বিগ ব্যাংয়ের কেন্দ্রের দিকে যেতে চান, তাহলে সেখানে পরিবর্তনশীল গতির জন্য কোনো সরলরেখা পাবেন না, অর্থাৎ আমরা কখনোই সঠিকভাবে মহাবিশ্বের বয়স বের করতে পারবো না। এজন্য বিজ্ঞানীরা ভেহিক্যাল টু এইচ নট ডি এই সূত্রটি ব্যবহারের সময় হাবেল ধ্রুবকের মান একটি নির্দিষ্ট রেঞ্জে ব্যবহার করেন। এজন্যই আপনারা প্রায় শব্দটি শোনেন মহাবিশ্বের বয়স বলার আগে। এখানে 1/h0 আমাদের 12 থেকে 14 বিলিয়ন বছর বয়স প্রদান করে মহাবিশ্বের।
অর্থাৎ এইচ নটের মান যত কম হবে আমাদের মহাবিশ্বের বয়স তত বেশি হবে। এখন পর্যন্ত যেহেতু বিজ্ঞানীরা এইচ নটের মান সঠিকভাবে নির্দেশন করতে পারেননি, তাই মহাবিশ্বের বয়স অনেকটা অনুমানের উপর ভিত্তি করেই বিজ্ঞানীরা কাজ করছেন। এরপরে আসুন পুরাতন তারা পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে। কোনো তারার জীবনচক্র সেই তারার ভরের উপর নির্ভর করে। আমাদের সূর্যের এক্সপেক্টেড লাইফ স্প্যান 9 বিলিয়ন বছর, অর্থাৎ সূর্যের ভরের কোনো তারা 9 বিলিয়ন বছর তার হাইড্রোজেন ফুয়েল পুড়িয়ে আমাদেরকে তাপ ও আলো শক্তি দিতে পারে। কিন্তু কোনো তারা যদি সূর্যের থেকে মাত্র 2 গুণ বেশি ভরযুক্ত হয়, তাহলেই এ তারাটি মাত্র 800 মিলিয়ন বছর জ্বলতে পারবে। সূর্য থেকে 10 গুণ বড় তারা এর 100 গুণ বেশি উজ্জ্বল এবং এটা মাত্র 20 মিলিয়ন বছর জ্বলতে পারে। একইভাবে কোনো তারা যদি সূর্যের ভরের অর্ধেক হয়, তবে সে তারা অনায়াসেই 20 বিলিয়ন বছর ধরে জ্বলতে পারে। এখন আসুন গ্লোবিউলার ক্লাস্টার নিয়ে। গ্লোবিউলার ক্লাস্টার হচ্ছে একটি অল্প জায়গায় হাজার হাজার তারা মিলে একটি কম্প্যাক্ট সিচুয়েশনে এরা অবস্থান করে। গ্লোবিউলার ক্লাস্টারের তারাগুলি মূলত একই সাথে জন্ম নেয়, তাই তারা কসমিক ক্লক হিসাবে কাজ করে। কোনো ক্লাস্টার যদি 2 বিলিয়ন বছর বয়সী হয়, তবে ধারণা করা হয় যে সেখানে 2 সোলার ভরের থেকে বেশি কোনো ভরের তারকা নেই। এখন পর্যন্ত সবথেকে পুরাতন স্টার ক্লাস্টারটিতে গড়ে 0.7 সোলার ভরযুক্ত তারকা রয়েছে। অর্থাৎ বিজ্ঞানীরা ধারণা করেন যে এই ক্লাস্টারটির বয়স 11 থেকে 18 বিলিয়ন বছর পর্যন্ত হতে পারে। যদিও হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে ব্রাইটনেস ও ভরের অনিশ্চয়তা বিদ্যমান বলেই বিজ্ঞানীরা সঠিকভাবে এ তারকার ভর ও বয়স নির্ধারণ করতে পারছেন না একই সাথে। তো এখন পর্যন্ত মূলত মহাবিশ্বের বয়স কিছুটা অনুমান নির্ভর হিসেবেই বিজ্ঞানীরা ব্যবহার করছেন। আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে যাওয়ায় মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি এই ভিডিওতে অ্যাড করতে পারলাম না। আপনারা যদি মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সম্পর্কে ভিডিও দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। আমার ভিডিওতে কি কি জিনিস সংযোজন বিয়োজন করা দরকার এবং আমি কিভাবে আমার ভিডিওর উন্নতি করতে পারি, সে তথ্য দিয়ে আমাকে যদি আপনারা সাহায্য করেন, তাহলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।